প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় শিল্পে প্রণোদনা ও ব্যাংক ব্যবস্থায় অস্থিরতা। আর এই আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সাদাত হোসেন সিদ্দিকী। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। প্রিয় দর্শক, আর এই আলোচনা এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকবো আমি সুলতান মাহমুদ। ফিরছি আলোচনায়। তার আগে সূচনায় বলতে চাই যে দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড় করবার জন্য বা ভঙ্গুর অর্থনীতিকে আবার তাতে গতি সঞ্চার করবার জন্য নির্বাচিত সরকার, বিশেষ করে বিএনপি নেতৃত্বাধীন সরকার নানান মুখে উদ্যোগ নিতে শুনেছি। তারই বহিঃপ্রকাশ ঘটেছে বেশ কিছু উদ্যোগে। কিন্তু সর্বশেষ যে বিষয়টি সামনে উঠে এসছে সেটি বন্ধ শিল্প কারখানা চালু করা এবং কর্মসংস্থান সৃষ্টি করতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর একটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে 60,000 কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করেছেন এবং এটি একরকম 6% সুদে এই ঋণ পাবেন যাদেরকে দেয়া হবে, যারা এই প্রক্রিয়ার ভেতরে আসবেন, এবং 13% পড়বে এই সুদের হার। বাকি 7% সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে দেয়া হবে। অর্থাৎ সরকার একটি ভর্তুকি সুদে এই শিল্প কলকারখানা চালু করবার উদ্যোগ নিয়েছে বা কর্মসূচি ঘোষণা করেছে। কিন্তু এরই মধ্যে আমরা দেখলাম আবার ব্যাংক ব্যবস্থাতে যারা এই তহবিল বিতরণ করবে বা বিনিয়োগ করবে সেই ব্যাংকগুলোর মধ্যে একটি অস্থিরতা, অস্বস্তি লক্ষ্য করলাম আমরা বাংলাদেশ ব্যাংকের সামনে এবং একাধিক ব্যাংকের সামনে বিনিয়োগকারীরা সেখানটাতে গিয়ে মিছিল মিটিং করছে। আবার কোনো কোনো ব্যাংকের পরিচালক, চেয়ারম্যান রাতারাতি পরিবর্তন হয়ে যাচ্ছে বা পদত্যাগ করছেন তারা, বা পদত্যাগে বাধ্য করা হচ্ছে। এমনতর পরিস্থিতিতে সরকারের যে মূল লক্ষ্য সেটি কতটা বাস্তবায়িত হবে, ডক্টর সাদাত হোসেন সিদ্দিকী আপনার কাছে জানতে চাই। জি, ধন্যবাদ। দেখুন, আমি যদি খোলা মনে বলি তাহলে বলবো সরকার আসলে একটা উভয় সংকটের মধ্যে রয়েছে। কারণ একদিকে সরকার তার নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন, দেশকে ভালো কিছু উপহার দেওয়ার যে ভিতর থেকে চাওয়া, তার সাথে আবার যা দিয়ে করতে হবে সেই জিনিসটা, অর্থাৎ বাংলাদেশের আর্থিক সেক্টরের যে অবস্থা সেটার দিকে যখন তাকান তখন দেখা যায় দুরবস্থা। অর্থাৎ আমি করতে চাই কিন্তু করার যে উপায় সেটা করতে গেলে তাহলে বাংলাদেশের অর্থনীতিতে তখন আরো কিছু শঙ্কা তৈরি হয় এবং সেটা আমরা দেখতে পাই। কিরকম? যেমন সরকার চাচ্ছে যে এমপ্লয়মেন্ট জেনারেশন, এটা একটা নির্বাচনী ইস্তেহারেও এবং তাদের একটা লক্ষ্য ছিল 6 মাসের মধ্যে একটা কিছু এমপ্লয়মেন্ট অপরচুনিটি, এক বছরে 1 কোটি। অতএব সেই জায়গায় যখন 6 মাস 3 মাস গেল, 6 মাস গেল, তার মানে টার্গেটটা পূরণ করতে করতেই 1 কোটিতে পৌঁছাবে। কিন্তু আমরা যদি এর মধ্যে ভালো কিছু এখন পর্যন্ত না দেখি তখন কিন্তু আপনি বলেন সরকারের 6 মাস পার হলো, আমরা তো সরকারের সেই জিনিস দেখতে পাই না। সরকার আসলে শুরু করতে চাচ্ছে, যেটা আমার কাছে ব্যক্তিগত 3 মাসেই দেখলাম সেটা হচ্ছে শুরু করতে চাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে আপনি যাকে লোন দিচ্ছেন এবং সেটা আপনার ভর্তুকি দিই, রাষ্ট্র এমনিতেই দেখবেন ব্যয়বার এই পরিমাণ বাড়ছে যে ব্যয়বারটাকে এখন আমরা মনে করতেছি যে একটা কাট অফ পয়েন্ট থাকে, সেটার বাইরে চলে যাচ্ছে। যখন বোঝা হয়ে দাঁড়ায় তো রাষ্ট্রের সেই ব্যয়বারটা বোঝা হয়ে দাঁড়াচ্ছে কিনা সেটা একটা বড় প্রশ্নের। আরেকটা জিনিস হচ্ছে আপনি সার্বিকভাবে যখন আর্থিক সেক্টরকে ঘুরে দাঁড়ানোতে সাহায্য করতেন, তারপরে শক্ত হলে সেই জায়গা থেকে নিতেন যতটুকু তাদের সহিষ্ণু। আমরা বলি প্রত্যেকের একটা টলারেন্স জায়গা আছে, সেই টলারেন্স লেভেলটা যদি না থাকে ওই সেক্টরটার উপর, তখন যদি আপনি চাপ, প্রেশার ক্রিয়েট করেন তখন সেটা আপনাকে ফলাফলটা কিন্তু বিপরীত ফলাফল দেয়। এখন বাংলাদেশের যেমন আপনি যে কোনো প্রেক্ষাপটেই বিবেচনা করেন সরকারের মুখ্য ভূমিকা কি হওয়া উচিত, তাকে কেন্দ্র করে আমার মনে হয় যত পলিসি নেবেন সেটা সবচেয়ে ভালো হতো। যেটা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যর্থ হয়েছে এবং যে আন্দোলন হয়েছে সেটাই আপনি মনে করবেন না উচ্চবিত্তের এদের একটা ইয়া ছিল। আমি মনে করি
মৃত্যু যাদের হয়েছে 5ই আগস্টের এই ঘটনাকে কেন্দ্র করে, দেখবেন এরা রাস্তার প্রান্তিক জনগোষ্ঠী বেশি। অর্থাৎ মূল্যস্ফীতি দীর্ঘদিন যাবৎ ছিল, এদের ভিতরে এক ধরনের অস্থিরতা ছিল। ঠিক আপনি যখন এখন প্রান্তিক জনগোষ্ঠীর দিকে তাকাবেন, তখন মূল্যস্ফীতি মনে হবে এইসব মানুষকে খেয়ে ফেলছে এবং সরকারের প্রতি এক ধরনের রাগ এবং ক্ষোভ তৈরি হয়। আমরা বলি অর্থনীতির পরিভাষায় এই সূচকটাই, অর্থাৎ মূল্যস্ফীতি একটা দেশকে ও সরকারকে শত্রুতে পরিণত করে, জনগণের কাছে সে শত্রু হয়ে যায়। অতএব এটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আমি মনে করতাম যে সরকার সব দিক থেকে একটা ভালো কাজ করত। কেন? কারণ হচ্ছে আপনি তখন চিন্তা করতেন সরকার বাজেটে এই পরিমাণ ব্যয়ের পরিকল্পনা করতো না, কারণ যে পরিকল্পনা করছেন তার জন্য আর্থিক সঙ্গতিটা যদি দেখেন তাহলে সেটা হচ্ছে না। তাহলে পরোক্ষভাবে আপনি কিন্তু একটা আরো মূল্যস্ফীতিকে উস্কে দেওয়ার জায়গা তৈরি করছেন। আমরা যদি দেখতাম আপনার কনসেন্ট্রেশন শুধু এনবিআর কে কেন্দ্র করে এবং ভীষণ আপনি এমন প্রকল্প নিচ্ছেন অথবা এমন পরিকল্পনা করছেন, এনবিআর ঢেলে সাজাবেন, প্রত্যেকটা মানুষকে হিসাবের গোড়দোড়ায় নিয়ে আসবেন, ট্যাক্স অথরিটিকেও ভীষণ চাপ দিলেন। কিন্তু আমরা যখন সেই অবস্থা দেখি না, তখন তো দেখছি আপনি ঋণ করার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছেন। আইএমএফ এর কাছ থেকে আরো 5 বিলিয়ন নিতে চাচ্ছেন, এডিবি আরো 4 বিলিয়নের কথা বলছে। আপনি এখন 1,20,000 কোটি টাকা বাইরে থেকে ঋণ করার জন্য পরিকল্পনা করছেন। অতএব এই যে পরিকল্পনাগুলা, আমি মনে করি আর বর্তমান যে ইনসেন্টিভাইজ, আপনি কোভিড থেকে আমরা তাহলে কি শিখলাম? আমি কোভিড নিয়ে গবেষণা করেছি এবং আমার একটা ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিকেশন আছে, সেটা হচ্ছে হোয়াট ওয়ার দ্য ফিলোসফিক্যাল থটস অফ দ্য এক্স গভর্নমেন্ট, যে আওয়ামী লীগ আসলে এই ডিসবার্সমেন্টটা কি করেছিল। সেখানে আসলে যে জায়গাটাকে প্রায়োরিটি দেওয়া দরকার ছিল কোভিডের সময়, সেই জায়গাটা প্রায়োরিটি পায় নাই। কিন্তু মানুষ কথা বলে না, আর রাজনৈতিক সরকার সবসময় সংখ্যাটাকে জনগণের কাছে বিক্রি করে। আমরা 1,20,000 কোটি টাকা দিয়েছি। ঠিক এই বর্তমান সরকারের রূপটা যদি একই রূপ হয় যে আপনি ইন্ডাস্ট্রি বাঁচাচ্ছেন, আমি যদি দেখি এই ইন্ডাস্ট্রির মালিকগুলা রাষ্ট্রের এক ধরনের বড় কালপ্রেট, অর্থাৎ তারা বড় ধরনের ঋণ খেলাপি ছিল। হ্যাঁ, বড় অংশ। আমি সবাইকে বলবো না, সব ব্যবসায়ী না, কিন্তু কিছু মানুষ যদি, তাহলে তাদেরটাকে আপনি কিভাবে রাষ্ট্র থেকে এই মানুষগুলাকে সাহায্য করেন। আর যেখানে অনেক ব্যাংকের টাকা এখন যারা ডিপোজিট রাখছে তারা পাচ্ছে না, ঈদ যাচ্ছে তারা পাচ্ছে না, অনেকের ডিপোজিট লং টার্ম ডিপোজিট ছিল, যারা ফিক্সড একটা ইনকাম রাখতো, সে সঞ্চয় রাখতো, তাদের পূরণ হয়েছে এখন 10 বছর, কিন্তু তারা টাকা পাচ্ছে না। তাহলে আপনি সেই ব্যবস্থাপনাটা, অর্থাৎ আমি মনে করি যে একটা অর্থনৈতিক সেক্টরে কে কেন্দ্র করে একটা কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট, যে জায়গাটা এটাকে কিভাবে ম্যানেজ করা হবে, সেই ম্যানেজমেন্ট না করে যদি অ্যাডহক ভিত্তিতে আপনি বারবার এইসব জিনিস করতে থাকেন, তাহলে আপনি দেখবেন শৃঙ্খলার জায়গায় বিশৃঙ্খলা। তাহলে বাংলাদেশের অর্থনীতিতে মূল কথা হচ্ছে সমষ্টিক অর্থনীতির দিকে তাকাবেন, মনে হবে অব্যবস্থাপনা তৈরি হয়েছে। ব্যাংক খাতের দিকে তাকাবেন, মনে হবে অব্যবস্থাপনা তৈরি হয়েছে। ঠিক রাজস্ব আয় এবং ব্যয়ের দিকে তাকাবেন, মনে হবে একটা অব্যবস্থাপনা তৈরি হয়েছে। তাহলে মানুষের মাথায় এই অব্যবস্থাপনাগুলা কেন তৈরি হচ্ছে? তার মানে হচ্ছে যে জায়গাটায় হিট করা উচিত সেই জায়গাটা আপনি হিট করছেন না। আমি বলবো আয়ের জায়গাটা আপনি বাড়ানোর একটা দেখান, তাহলে মানুষ সঙ্গে সঙ্গে আপনার প্রতি ভালো ভাবনা তৈরি হবে। অতএব আমার মতে যে কথাটা আপনি আজকে বললেন যে ব্যাংক ব্যবস্থাপনার এই অবস্থায় রেখে ইনসেন্টিভ যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে সরকার আসলে বাজেটে যে চাপটা রয়েছে সেই জায়গাটা, প্লাস হচ্ছে অতিরিক্ত চাপ তার কার্ড ম্যানেজমেন্ট, জানেন অসংখ্য ধরনের কার্ডের কথা বলা হচ্ছে, কিন্তু আপনি যখন ফ্যামিলি শব্দটা বলে ফেলেন, এর বাইরে কোনো কার্ড আর না থাকা উচিত আমি মনে করি। সকল চাহিদা নিরূপণ, সেটাই আমি বলতেছি। আপনি যখন সংজ্ঞায়িত করেছেন ফ্যামিলি কার্ড, আপনার কৃষক কি সেই ফ্যামিলির অন্তর্ভুক্ত না? অতএব যে ফ্যামিলিতে আপনি কৃষককে বাদ দিয়ে ফ্যামিলি কার্ডের কথা বলছেন, আপনার একটা মিসম্যানেজমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। যদি বয়স্ক ভাতা অবসলিউট একেবারে বাদ না করেন, তাহলে ওই বয়স্ক ব্যক্তিটাও কোনো পরিবারের মধ্যে রয়েছে। এই জন্যই বলছি যে সার্বিকভাবে কোন ধরনের ডাটা এবং সেন্সাস রাষ্ট্র করতে পারে, সেই জায়গাটাই গুরুত্ব দিয়ে আপনি ধীরে ধীরে আগান।
যে এক্সিস্টিং যা আছে সব থাকবে, কিন্তু বাংলাদেশের এমন এক প্রান্ত থেকে আপনি রেশনাল ওয়েতে ওই জায়গা থেকে এইভাবে ডিস্ট্রিক্টগুলোকে সাজান যে আমি 5 বছরে বাংলাদেশের সমস্ত ডিস্ট্রিক্টগুলোকে পরিবারে আনবো, কিন্তু আমি শুরু করব কোত্থেকে, সবচেয়ে বেশি ডিপ্রাইভ ডিস্ট্রিক্ট কোনটা, অতএব সেই ডিস্ট্রিক্টটাকে আপনি মডেল ডিস্ট্রিক্ট হিসাবে ঘোষণা করেন। আর জি, অতএব সেই জায়গাটা যদি চিন্তা ভাবনা না করে আপনি অ্যাডহক ভিত্তিতে কার্ড দিতে থাকেন, তখন সেই কার্ডের কিন্তু কন্টিনিউশন থাকবে না। দেখবেন এবং দেওয়া শুরু করেছেন 6 মাস, দেখবেন আর কোনো কিছু দিচ্ছে না, কার্ডের সংখ্যা আর বাড়ছে না। তার মানে কি, একটা প্রসেস আপনি সেটা কন্টিনিউ যখন করতে পারছেন না, তার মানে হচ্ছে কোথাও গলদ হচ্ছে। আপনি কৃষক কার্ড বলছেন, উদ্বোধন করেছেন, যখন দেখছেন এই কৃষক কার্ড চলতেছে না, কারণ কি? কারণ আপনার ইউ ডোন্ট হ্যাভ স্ট্যাটিস্টিক্স, ইউ ডোন্ট হ্যাভ ফ্যামিলি লেভেল ইনফরমেশন, ফার্মার্স লেভেলের, হাউসহোল্ড লেভেল ইনফরমেশন, সেই সেন্সাসগুলো না থাকার কারণে। এই জন্য যাদের বুদ্ধিমত্তা এইগুলা করছে, ওনাদেরকেও ব্যাপকভাবে আলোচনা করা উচিত যে হোয়াট ডু ইউ মিন বাই ফ্যামিলি। যদি ফ্যামিলি বলি, তাহলে আদার্স কোনো অস্তিত্ব থাকা উচিত থাকা উচিত কিনা। ধন্যবাদ সাদত হোসেন সিদ্দিকী। আমরা আরো শুনবো আপনার আলোচনা। নিতে হচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের আজকের নির্ধারিত আলোচনায়। আজকের আলোচনার বিষয় শিল্পে প্রণোদনা ও ব্যাংক ব্যবস্থায় অস্থিরতা। আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। জনাব সিদ্দিকী, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম এবং আপনি যথার্থই বলছিলেন, কিন্তু এই যে আপনি যেটি বললেন যে ঋণ নির্ভরতা সরকারের, তো একদিকে আমরা দেখছি যে সরকার এখন প্রণোদনার 60,000 কোটি টাকা দিতে চাচ্ছে। আপনি যেটি বলছিলেন যে সবচেয়ে বড় হতদরিদ্র শ্রেণীর রোষানলে পড়ে যায়, সরকার ক্ষুব্ধ হয় মূল্যস্ফীতি বাড়লে। আবার আমরা দেখি যে ব্যাংক ব্যবস্থা থেকে যে নীতি গ্রহণ করা হয়, সেখানে এই সংকোচনমূলক মুদ্রানীতি নেওয়া হয়। একদিকে আপনি সম্প্রসারণমূলক যেভাবে টাকা দিচ্ছেন, আর একদিকে সংকোচনমূলক নিচ্ছেন। তো এটি আসলে কি বৈপরীত্য আনছে কোনো, নাকি এর ভিতরে কোনো সুফলের কোনো কিছু দেখছেন? দেখেন, এটাকে সরকারের নীতিগত জায়গা থেকে, যেখান থেকে নীতি প্রণয়ন করে, সেই নীতিগত জায়গা থেকে ডেফিনেটলি একটা বৈপরীত্য। আর এই বৈপরীত্য মানেই হচ্ছে, আমি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, যে একটা বিশৃঙ্খলা অথবা অব্যবস্থাপনা তৈরি করে রাষ্ট্রের। যেমন আপনি বলছেন, যেটা দিয়ে শুরু করলেন, যে সরকার বাজেটের উপর অধিক মাত্রায় নির্ভর করতে চাচ্ছে, এবং সেই নির্ভরতার জন্য ব্যাংকের উপর নির্ভরতা প্লাস হচ্ছে ঋণ করার নির্ভরতা। তার মানে হচ্ছে কি, আমরা আয়ের জায়গাটাকে কিন্তু ওইভাবে এখনো বিবেচনা করছি না, যেটা বিগত 17 বছর 15 বছরেও করে নাই। বরং আওয়ামী লীগ 9, যেটা আমরা ট্যাক্স জিডিপি রেশিও ছিল 9-এর উপরে, সেটাকে 7-এর নিচে নামিয়ে এনেছে। তার মানে হচ্ছে এই যে একটা বিশৃঙ্খলা, আমরা যদি উপরে দেখেছি ভালো, কিন্তু ভিতরে অনেক ক্ষতি হয়েছে। অতএব সেই জায়গা থেকে বিএনপি যদি এর ব্যতিক্রম করতে পারত, যেমন হচ্ছে আয়ের জায়গাটাই বিপ্লব ঘটাতে পারত, তখন ব্যয় মিটানোর জন্য আপনি কিন্তু আজকে এই কথা বলতেন না। না, তাহলে আয় বাড়ার বিপ্লব ঘটানোর জন্যই তো মনে হয় এই যে কর্মসংস্থান সৃষ্টি, বন্ধ কলকারখানা চালু, সেই জন্য এই প্রণোদনা। দেখেন, সরকার প্রণোদনা দেয়, যদি সেটা ঋণ করে দেয়, সেটা দিয়েও আপনি এইগুলা তৈরি করতে পারেন, যেগুলা প্রকৃতপক্ষে এইগুলা রাষ্ট্রের এই দায়ভার বাড়িয়ে দেয়, রাষ্ট্রের সমষ্টিক অর্থনৈতিক সূচকগুলাকে উল্টো করে দেয়। অর্থাৎ আপনি যখন আপনার সক্ষমতার মধ্য থেকে কাজ করেন, তখন সেগুলা সমষ্টিক অর্থনীতিকে ভালোর দিকে টেনে নেয়। অর্থাৎ সরকার যদি মনে করে যে এই বছর যে ঘাটতি হয়েছে, আগামী বছর ঘাটতির পরিমাণ আমার যে লক্ষ্যমাত্রা, সেই অনুযায়ী এই ঘাটতি হতে হবে না, তাহলে যদি হতে না হয়, তাহলে এনবিআর এবং ট্যাক্স অথরিটিকে একটা বিপ্লব ভূমিকা রাখতে হবে। তার জন্য যা লোকবল, যদি অভাব বলে, লোকবল সংযোজন করতে হবে, কিন্তু তাদেরকে টার্গেট দিতে হবে। কারণ একটা অথরিটি বছরের পর বছর ট্যাক্স জিডিপি রেশিও নামিয়ে পৃথিবীর সর্বনিম্ন একদম লোয়েস্ট ক্যাটাগরি রাষ্ট্রের সাথে আমাকে পরিচয় করিয়ে দিবে, তার জন্য আমরা কিচ্ছু ব্যবস্থা নেই না। অতএব এনবিআর এর দায়বদ্ধতা রয়েছে, অতএব সেই দায়বদ্ধতার জায়গাগুলা আদায় করুক সরকার, এটাই কিন্তু সরকারের উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি প্রণোদনা দিবেন, আমার কথা হচ্ছে প্রণোদনা দেন, কিন্তু কাকে দিবেন? যে পাওয়ার যোগ্য তাকে দেন,
কিন্তু আপনি কি আসলে যে ইন্ডাস্ট্রিগুলার তার মালিকানাত্ব, তার ব্যবসায়িক চিত্র, প্লাস হচ্ছে তার ঐতিহাসিকভাবে যে ঋণের চিত্র, তার খেলাপির চিত্র, এটা কি জনগণকে স্পষ্ট করেছেন? অর্থাৎ আপনি একটা রাষ্ট্রের সুশাসন তখনই বলবেন আপনি যাদেরকে সাহায্য দিয়েছেন তার সমস্ত পরিসংখ্যানটা জনগণের সামনে উপস্থাপন করুন। তাহলে প্রকৃতপক্ষে জনগণ জানবে যে তাকে রাষ্ট্র ৬০,০০০ কোটি টাকা দেওয়া দরকার। কারণ কোভিড প্রেক্ষাপট থেকে আমরা যদি শিক্ষা না নিই তাহলে আসলে কিচ্ছু হবে না, মানে হচ্ছে রাষ্ট্র ঘুরে দাঁড়াবে না। অতএব আপনি আবার এই প্রণোদনা প্যাকেজটা আপনার সংকোচনমূলক মুদ্রানীতির বিপক্ষে কিন্তু অবস্থান, সেটা মাথায় রাখতে হবে, যেটা পরোক্ষভাবে মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে। ধন্যবাদ জনাব ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, আপনি যথার্থ বলেছেন। নিশ্চয়ই সরকার এই জায়গাগুলোতে সচেতন হবে, আমরা সেই আশাবাদ ব্যক্ত করতে চাই। প্রিয় দর্শক, আলোচনা শেষ করব এখানটাতেই। শেষ করবার আগে জানিয়ে রাখছি, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক এই আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস সপ্তাহের শনি থেকে বৃহস্পতি একই সময়ে সরাসরি সম্প্রচার হয়ে থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ। আল্লাহ হাফেজ।